অবশেষে কলেজের বাইরে পা রাখল রিক্তা। ঝিরঝিরি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ওকে আলতো ছোঁয়ায়। কলকাতার এই এক সমস্যা, অল্প বৃষ্টিতেই চারিদিকে জল জমে যায়। সেদিন কলেজ থেকে বেরোতে একটু সন্ধ্যা হয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাসে বাচ্চাদের চেঁচামেচিতে এমনিতেই তার মাথাটা ধরে আছে, আর তার ওপর একের পর এক ক্যাব ক্যান্সেল হচ্ছে। বড্ড অসহায় লাগছিল ওর। ওদিকে মায়ের ফোনের সংখ্যা বেড়েই চলেছে। একটু ফিরতে দেরি হলে মায়ের মাথায় যত রাজ্যের দুশ্চিন্তা এসে জমা হয়। ভুল কিছু নয়, বাইরের এখন যা অবস্থা, চিন্তা হওয়াটা স্বাভাবিক। ক্লাস নিতে দিতে 6টা পেরোতেই রিক্তা মাকে জানিয়ে দিয়েছিল যে ওর ফিরতে একটু দেরি হবে, চিন্তা যেন না করে। ক্রমশ রাতের অন্ধকার জোরালো হচ্ছে আর হলুদ ট্যাক্সির খোঁজ এদিক ওদিক তাকাচ্ছে রিক্তা। রিক্তা, এই রিক্তা। রাস্তার কোলাহল উপেক্ষা করে আচমকা ডাক ছুটে এলো ওর দিকে। খুব চেনা স্বর। রক্তিম দাঁড়িয়ে আছে। উফ, কি হলো রে? এখনও তো রাতে দাঁড়িয়ে আছিস কেন? আরে আজকে ক্লাস নিতে একটু দেরি হয়ে গেছে, দেখ না পরপর ক্যাব ক্যান্সেলই হয়ে যাচ্ছে। হ্যাঁ, 8:30 তো বাজতে চললো। ইউয়ানটাও বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিস? আরে এই তো লেক গার্ডেনের দিকে আমার দিদির বাড়ি। ভাগ্নি এখানে ব্যায়াম শিখতে আসে, ওকে আমি পিক আপ করতে এসেছিলাম। ও আচ্ছা। প্রায় 1.5 বছর পর ওদের দেখা হলো। অচেনা মানুষের ভিড়ে চেনা মানুষকে পেয়ে বেশ খুশি হয়েছিল রিক্তা। তবে কিছুক্ষণ পরে আবার ফোনটা হাতে নিয়ে ক্যাব বুক করাই মনোনিবেশ করলো। আর তার সাথেই নজর রাখতে শুরু করলো রাস্তার দিকে যদি কোনো ট্যাক্সি পায়। রিক্তা এতটাই ব্যস্ত হয়ে উঠল যে খেয়ালই করলো না রক্তিম ওর দিকেই তাকিয়ে আছে। রিক্তা, উঠে আয়। ইমা, না না, তুই চলে যা, আমি দেখছি কি করা যায়। দাসননগরে থাকিস তো কি এখনও? হ্যাঁ, কিন্তু কেন? ভাগ্নিকে সামনে নিয়ে নেব, ওঠ। রিক্তা উঠে পড়ল বাইকে। কিছুক্ষণ যাবার পর বছর 7-এর একটি বাচ্চা মেয়ে ওর দিকে ছুটে এলো। রক্তিম আর সেই বাচ্চা মেয়েটার কথোপকথনে রিক্তা বুঝলো যে এটাই রিক্তামের ভাগ্নি। ভারী মিষ্টি দেখতে। মামার বাইকের সামনে বসতে পেরে সে বেজায় খুশি। একটা ফ্লাইং কিসের মাধ্যমে ওদের পরিচয় হলো। এই রক্তিম, একবার দাঁড়া। কেন রে, বসতে অসুবিধা হচ্ছে নাকি? প্রথমবার বসছি, নাকি যে অসুবিধে হবে? দাঁড়া না একবার। রক্তিম কিছু বলল না, বোধহয় বলার মতো কিছু ছিল না। বাইকটা একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে রিক্তা রক্তিমের ভাগ্নির জন্য 2টো চকলেট কিনল, তারপর স্নেহে ওর হাতে দিল। তুই কিছু খাবি রক্তিম? না রে, এই তো খেয়েই বেরিয়েছি দিদির বাড়ি থেকে। দিদিকে একবার ফোন করে নিই, ব্যালকনিতে দাঁড়াতে বলি। প্রায় 15 মিনিট পর রক্তিমের গাড়িটা এসে দাঁড়ালো একটা অ্যাপার্টমেন্টের নিচে। 2nd ফ্লোরে একজন ভদ্রমহিলা ওদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। রিক্তা চিনতে অসুবিধে হলো না, ওটাই রক্তিমের দিদি। যখন ওরা কলেজে পড়তো তখন ওর দিদিকে প্রথম দেখেছিল রিক্তা। সাংভি ওদের টাটা বলে ছুটে চলে গেল। রিক্তার চোখের সামনে তখন ভেসে উঠছে পুরনো দিনের কিছু দৃশ্য। রক্তিম আর রিক্তার পরিচয়টা অদ্ভুতভাবে হয়েছিল। ওরা একই কলেজে পড়তো, একজন ফিজিক্স ডিপার্টমেন্টের, একজন ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের। ওদের বাড়ি একই এলাকায় হলেও একে অপরের সাথে সেভাবে কোনো দিন ওরা কথা বলেনি। যখন ফার্স্ট ইয়ারে পড়তো তখন ওদের দুজনেরই পাশের সাবজেক্ট কেমিস্ট্রি ছিল। সেখান থেকেই দুজনের প্রথম কথা। তারপর থেকেই একসাথে বাড়ি ফেরা, আড্ডা মারা। কলেজে ওদের দুজনকে সবাই কাপল ভাবতো, আর ওরা সেটাকে বেশ মজার ছলে নিত। কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন টিকল না, কারণ রক্তিমের জীবনে হঠাৎ করে একজন নতুন মানুষের আগমন হলো, নীলিমা। হেলমেট দুটো ঠুকতে সম্মিত ফিরল রিক্তার। রক্তিম ওর দিকে তাকিয়ে আছে পেছন ঘুরে। কি ভাবছিলিস মা? অনেকক্ষণ ধরে ডাকছিলিস নাকি? প্রায় 15 সেকেন্ড হবে। বল, অন্যমনস্ক হয়ে আছিস কেন? কিছু কি হয়েছে? বলছি, তুই যে আমাকে বাইকে তুললি, নীলিমা কিছু মনে করবে না তো? তুই এখনো 8 বছরের কথাটা ধরে বসে আছিস? না আসলে, দাঁড়া, চা খেতে খেতে বাকিটা বলছি। আহা, বাবুদা চাটা কিন্তু সেই একই রকম করে। বল, প্রায় 8 বছর পর এলাম এখানে চা খেতে, সেই এসেছিলাম। চুপ করে গেলি কেন? বল। ছাড় তো সব পুরনো কথা। বল, তুই এখন কি করছিস? সেন্ট্রাল ব্যাংক জয়েন করেছি। তাও তো 4 বছর হয়ে গেল। দে, ভাতটা ফেলে দি। আমি ফেলছি? ওমা, এই কি হলো রে? পড়লি কিভাবে? এ কি? আরে উফ, কি লাগছে রে। দাঁড়া দাঁড়া, বস শান্ত হয়ে। দেখি পাটা। আরে এখানে যে ইট আছে, বুঝতে পারিনি।
হ্যাঁ, তুমি 27 বছর ধরে কোনোদিনই বুঝতে পারো না কি আর করা যাবে বলো। কেন রে, তুই শুকনো ডাঙায় আছাড় খাস ভগবান জানেন। ঠিক আছে, ছাড় দেখি। দেখ, বসতে পারবি তো? আবার পরেছিস শাড়ি। উফ ভাই, আমি ছাত্র পড়াই, আমি কর্পোরেট জব করি না যে আমি শার্ট প্যান্ট পরে চলে যেতে পারবো। যাক, এই আছাড় খাওয়ার চক্করে এতক্ষণ পর আমাকে অন্তত ভাই বললি। নীলিমার সাথে সম্পর্কটা নেই 8 বছর হয়ে গেল। নন্দনে যে ঘটনাটা ও তোর সাথে ঘটিয়েছিল তারপর থেকেই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে? নীলিমা যেদিন অপমান করলো তোকে নন্দনে সবার সামনে, সেদিন তুই তো কিচ্ছু না বলে চলে গেলি, কিন্তু আমি তোর মতো ভালো নয় জানিস তো। তুই আমার জন্য নিজের সম্পর্ক, যে নোংরা কথাটা নীলিমা তোর জন্য ব্যবহার করেছিল সেই নোংরা কথাটা আসলে ওর জন্যই ব্যবহার করা উচিত। ও আমার সাথে সম্পর্ক থাকার একটা নাটক করেছিল। অলরেডি ওর শুভাগতদের সাথে একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ, এতটাই ঘনিষ্ঠ। ছাড়, তুই বেঁচে গেছিস এটাই অনেক। তুই সবটা জেনেও কিছু বলিসনি, বললে তুই বিশ্বাস করতিস? জানি না। ঝমঝমিয়ে আবার বৃষ্টি এলো। রিক্তা খুব ভিজতে ইচ্ছে করলো। কেন জানি না এক অদ্ভুত ভালো লাগায় ওর মনটা ভরে উঠেছিল। রক্তিমের নীলিমার সাথে সম্পর্ক বিচ্ছেদের কথা শুনে ভালো লাগা নাকি রক্তিমকে নিজের পাশে পাওয়া ভালো লাগা সেটা জানে না ও, কিন্তু এই ভালো লাগা যে রক্তিমকে ঘিরে সেটা বুঝতে অসুবিধে হয়নি রিক্তার। সে মনে প্রাণে চাইছিল যেন এই সময়টা থমকে যায়। রক্তিমের চোখেও দেখেছিল মুগ্ধতার দৃষ্টি। এদিক ওদিক চোখ ঘোরাতেই দেখতে পেল ওদের পাশেই দাঁড়িয়েছিল একটা ছেলে আর মেয়ে। বয়স হবে মেরে কেটে 21 কি 22। ছেলেটা এক হাত দিয়ে আগলে আছে মেয়েটাকে। এক অদ্ভুত ভালো লাগায় রিক্তার ঠোঁটের কোণে হাসি ফুসে উঠল। দাঁড়াতে অসুবিধে হচ্ছে না তো? না রে, ওদিকে দেখ একবার, কি মিষ্টি না? ওই বয়সে তুই কি করতিস ভাব, মারপিট, আর তুই প্রেম। কয়েকটা গাড়ি ছুটে যাওয়ার শব্দ, বৃষ্টির ঝমঝম শব্দ, আর মাঝে মাঝেই বাজ পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অ্যাপার্টমেন্টে শেডের নিচে এখন শুধুমাত্র রক্তিমার রিক্তাই দাঁড়িয়ে আছে। পাশের ছেলে মেয়ে দুটো যে কোথায় উধাও হয়ে গেল ভগবানই জানে। রাস্তাটা আজকে বেশ ফাঁকা ফাঁকা। ভিড় ঠাসা শহরটা ছবিটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া লাগে রিক্তার চোখে। উদ্ভ্রান্তের মতো ছুটেছে সবাই ব্যস্ত শহরের ভিড় ঠেলে। এইসব ভাবনায় মুহূর্তেই হঠাৎ করে আছড়ে পড়েছিল ফোনটা ওর মোবাইলে। মায়ের ফোন। কোথায় আছিস? ফিরছি, বৃষ্টিতে আটকে গেছি, রক্তিম সাথে আছে। ফোনের ওপার থেকে কাকিমা যে কী বলল সেটা শুনতে পায়নি, কিন্তু নিজের নাম রিক্তার মুখে শুনে অনেকক্ষণ তাকিয়েছিল রক্তিম। রিক্তার মুখটা সামান্যতম পরিবর্তন হয়নি, শুধু চুলটা বড় হয়েছে। এই কয়েক বছরে ওদের মধ্যে মাঝে মাঝেই ফেসবুকে কথা হয়েছে, কিন্তু কেউই ওরা একে অপরের পার্সোনাল কথা জিজ্ঞাসা করতো না, বোধহয় ভয় পেত। সারল্য মাখানো মুখশ্রীর সেই রিক্তাকেই ভালোবেসেছিল রক্তিম, আর ভালোবাসায় কোনো খাত ছিল না, কিন্তু রিক্তা জানতো না। কিন্তু রিক্তা, সে কি কখনো বন্ধুত্বের নজর থেকে বেরিয়ে এসে প্রেমিক হিসেবে রক্তিমকে মেনে নিত? এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল রক্তিম। তখনই রিক্তার জড়িয়ে ধরায় একটু পেছন দিকে হেলে যায় ও। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর রিক্তার দিকে, তারপরে বুঝতে পারে ওদের সামনে একটা তালগাছের ওপরে এসে পাঁচ পড়েছে। সেটাতেই ভয় পেয়ে এই প্রতিক্রিয়া ওই। বারবারের মতো ফ্লোরাল ফ্রাগনেন্সের পারফিউম মেখেছে রিক্তা। বৃষ্টিতে পুরো পিঠটাই ভিজে গেছে, কেমন যেন ঝিমঝিম করে উঠল শরীরটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে রক্তিমের। মিনিট 7 পর মেঘগুলো একটু শান্ত হলো। রক্তিমের ভীষণ ইচ্ছা করছিল রিক্তাকে বুকের মাঝে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে এক রাশ ভালোবাসা শুষে নিতে, কিন্তু নিজেকে সংযত করলো। জিজ্ঞাসা করলো, পুরো ভিজে গেছিস? এবার বেশিক্ষণ থাকলে সর্দি হয়ে যাবে, চেঞ্জ করবি? আমার কাছে তো এক্সট্রা কিছু নেই, দেখছি, আপাতত চল ওঠ। একটু কমেছে বোধহয়। চায়ের দোকানে পাটা মুচকে যাওয়ায় সময় অতটা ব্যথা অনুভব করেনি, কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা বাড়ছিল। রিক্তা একটা পা ফেলতে যাবে, সেই মুহূর্তে তাল সামলাতে না পেরে সামনের চাকার দিকে ঢলে পড়ল। আস্তে আস্তে সামলে নিয়েছে রক্তিম। ঘটনাগুলো বড্ড অবাক করার মতো ঘটছিল, কারণ কলেজ লাইফে রিক্তাই সামলে এসেছে রক্তিমকে, কিন্তু আজকে এমন এক পরিস্থিতিতে রিক্তা এসে দাঁড়িয়েছে যে প্রতি মুহূর্তে রক্তিমের হাত ধরা ছাড়া উপায় নেই তার।
যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে থাকায় ওরা একে অপরের গন্ধ উপভোগ করছিল। ঢেউ খেলানো ভিজা চুলগুলো থেকে জল গড়িয়ে পড়ছিল। রিক্তার শরীরের বিভিন্ন খাঁজে ভাঁজে সংযত থাকার হাজারো বৃথা চেষ্টা করেও বিফল হয়েছিল রক্তিম। বরাবরই রক্তিমের কাছে অনেক মেয়ে আসতে চেয়েছিল, কিন্তু রক্তিম কাউকে পাত্তা দেয়নি। স্পষ্ট অহংকার ওকে ঘিরে রাখত সবসময়। তার থেকেও বড় কথা ছিল ও একটা আনরোমান্টিক। বেশিরভাগ সময় রক্তিম মেয়েদেরকে এড়িয়ে চলত। নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুতেই উদাসীন সে। কিন্তু আজকে ওর ব্যবহার ভিন্ন। রিক্তা ওর শক্ত বাঁধনে আবদ্ধ, নিজেকে ছাড়াতে পারছে না, বোধহয় চাইছেও না। ক্রমশ কাছাকাছি আসছিল ঠোঁট দুটো। আবার একটা বাজ পড়ার শব্দ। রিক্তা, উঠবি না? ওই আর কত ঘুমোবি? দূর, তোর দ্বারা কিচ্ছু হবে না। মানে? জাস্ট আর 1 সেকেন্ড অপেক্ষা করতে পারলি না? চুমুটা তো হয়েই যেত বল। হোয়াট চুমু? তুই আবার স্বপ্ন দেখছিলি? ভাই, বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে আমাদের। দূর, শোন না, অনেক দিন বেড়ানো হয়নি। বৃষ্টিও পড়ছে, ড্রাইভে যাবি? বৃষ্টি হচ্ছে বাইরে? কোথায় বলবি যে একটু জড়িয়ে ধরি, একটা চুমু খাই? তা নয়, ওই ড্রাইভে যাবে। আনরোম্যান্টিক একটা। ম্যাডাম, সেদিন আপনাকে জড়িয়ে ধরে চুমুটা খেয়েছিলাম বলেই আজকে আমাদের বিয়েটা হয়েছে। না হলে আপনি জীবনেও মুখ ফুটে বলতেন না যে আপনাকে আমার ভালো লাগে। বিগত 9 বছর ধরে আপনি রোমান্টিক হয়েই বা করলেনটা কি বলুন? সেই তো একজন আনরোম্যান্টিক পার্সনকেই মন দিয়ে বসলেন। যাবেন লং ড্রাইভে? প্রপোজ কর, তারপর ভাবছি। আবার প্রপোজ? দেখলি তো কেন আনরোম্যান্টিক বলি তোকে। ছাড়, বল কোথায় যাবি? বাবুদার দোকানে চা খেতে। হঠাৎ? কাল আমাদের অ্যানিভার্সারি তো, আমি তো ছুটি পাবো না। অলরেডি এই মাসে ছুটি নেওয়া ডান। তোরও কাল পরীক্ষার গার্ড, ব্যস্ত থাকবি। তাই ভাবলাম আজ একটু পুরনো জায়গায় যাওয়া যাক। তুই এত কিছু ভাবিস? ভাবি। শাড়ি পরিস? বেশ, তুই গাড়ি বের কর, আসছি। রক্তিমের প্রকাশ করার ক্ষমতা হয়তো তেমন নয়, কিন্তু আগলে রাখতে জানে। হয়তো ও রোমান্স চুমুতে নয়, লং ড্রাইভে আছে, আর সেটাকেই মানিয়ে চলে রিক্তা। এভাবেই ভালোবাসায় পূর্ণতা পাক, এভাবেই গল্প হোক। আজকের গল্পটি লেখায় স্নিগ্ধা ব্রহ্মচারী। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।